আপনারা দেখছেন দ্য ক্রিকেট শো, ইটস টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। সোহাগ আকন তিনি বলছেন, একটা সময় আমি সোহানকে দলে রাখায় ট্রল করতাম, কিন্তু তার গত এক বছরের খেলায় আমি সত্যিই মুগ্ধ। যারা নির্বাচক তারা যা দেখে, যা বুঝে, আমরা শুধুমাত্র টিভি পর্দায় দেখে হয়তো তা ধরতে পারি না। অযথাই গালিগালাজ না করে খেলোয়াড়দের সময় দেওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় নির্বাচকরা তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারে না এবং তারাই প্রমাণ করে তারা ভুল ছিল। মানে তিনি বলতে যাচ্ছেন যে সোহানকে দলে রাখার ট্রল করতাম, কিন্তু ঘরোয়া ক্রিকেটের সবশেষ কটা ম্যাচে, বিশেষ করে বিপিএলে যেভাবে পারফরমেন্স করেছিল, ওই কিছু মোমেন্ট থাকে মানুষ অনেক দিন মনে রাখে। বরিশালের সঙ্গে ওই ম্যাচটা বিশেষ করে, এটা মানুষ বা বিপিএল যতদিন দেখবে অনেক দিন মনে রাখবে। তো হুট করে এ ধরনের পারফরমেন্স আদতে নুরুল হাসান সোহানকে নিয়ে এত বেশি কেন আলোচনা হয়? আপনি ওই একজন ক্রিকেটারের মধ্যে সবকিছু পেয়ে যাবেন, ক্যাপ্টেন্সি, উইকেট কিপিং, শেষের দিকে বা মিডল ওভারে ব্যাটিং। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এত কিছু যখন একজন ক্রিকেটারের মধ্যে পাবেন বা ঘরোয়া ক্রিকেটে এত বেশি আলোচনা হয়, এজন্যই প্রত্যেকেই চাচ্ছে যে তাকে অন্তত জাতীয় দলের স্কোয়াডে ডাকা হোক কয়েকটা ম্যাচ। আচ্ছা, এটা সুযোগ দিক ফরম্যাটে সোহানকে নিয়ে আমরা অনেক কথাবার্তা দেখছি। সেটা টি-20 কারণ আমরা দেখেছি শেখ জামাল ধানমন্ডির হয়ে তো উনি যখন ওয়ানডে খেলতেন তখন আবার মিডল ওভার্সে ব্যাটিং করতেন, তখন লম্বা ইনিংস খেলার সামর্থ্য তার আছে। টি-20তে তাকে হয়তো আমরা ফিনিশিং রোলে দেখি, তবে ওডিআই ফরম্যাটে তো তিনি মিডল ওভার্স ব্যাটার। ইনফ্যাক্ট তিনি যে বাদ গিয়েছেন সেটারও কোনো ব্যাখ্যা দিতে ছিল না। এমনকি আপনি সম্ভবত 80-র কাছাকাছি ছিল, সেটা আবার ওয়ানডেতে, মানে টি-20 ওয়ানডের কথা বলছি। তিনি ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন হিসেবে তিনি ওই খুব সম্ভবত ওমানের বিপক্ষে সিরিজও খেলেছেন। এরপর হুট করে আবার এসে আবার বাদ পড়ে যাওয়া, ইনজুরিতে পড়েছিলেন যদিও মাঝখানে। কিন্তু এখন ঘরোয়া ক্রিকেটে যেভাবে বিপিএল থেকে শুরু করে সব ধরনের টুর্নামেন্টে তিনি যেভাবে রান করছেন, অন্তত তাকে জাতীয় দলের স্কোয়াডে রাখা উচিত, বাজিয়ে দেখা উচিত। ঠিক আছে যে আমি একটা দুটো ম্যাচ তাকে সুযোগ দিয়ে বাদ দিয়ে দিলাম, সেটা ভিন্ন ইস্যু হতে পারে, যে পারফর্ম না করলে আপনি বাদ দিতে পারেন, কিন্তু তাকে তো স্কোয়াডেই রাখা হচ্ছে না। মানুষের প্রশ্ন হচ্ছে এটা। পরের প্রশ্ন, নোমান আকন্দ বলছেন, আকবর আলী এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে কেন টপ এন্ড টি-20 টুর্নামেন্টের স্কোয়াডে রাখা হলো না? আপনাদের কি ধারণা? এই স্কোয়াডে তো সোহান আছেন এবং মাহিদুল ইসলাম অঙ্কনও আছেন, দুজনই উইকেট কিপার ব্যাটসম্যান, সে কারণে হয়তো আকবর আলীর জায়গাটা হয়নি না। আর এখানে আরেকটা ব্যাপার হতে পারে যে আকবর আলী বা মোসাদ্দেকের কথা না, এটা হচ্ছে বাংলাদেশ এ দলের স্কোয়াড, তারা আসলে এইচপি স্কোয়াড হলে হয়তো সুযোগ পাবে। হ্যাঁ, আকবর আলীর ক্ষেত্রে সেটা। আর মোসাদ্দেক তো অনেকদিন টি-20-র মানে রাডারে নেই, সেজন্য হয়তো তাকে ভালো করেছেন তিনি ডিপিএল এ আবাহনীর হয়ে। হ্যাঁ, আবাহনীর হয়ে, সেটা আবার 50 ওভারের বাংলাদেশ দল খেলতে গেছে টি-20 বা 4 দিনের ম্যাচ, সেখানে 50 ওভারের কোনো ম্যাচ নাই। আচ্ছা, পরে পাভেল আহমেদ বলছেন যে প্লেয়াররা সাংবাদিকদের সাক্ষাৎকার নিতে বোর্ডের অনুমতি কেন নিতে হবে, আর এই নিয়মটা মানে এই নিয়ম কেন করলো? এটা আসলে অনেক আগেরই নিয়ম। আপনি যে কোনো ক্রিকেটারের ইন্টারভিউ নিতে হলে টিম ম্যানেজার বা মিডিয়া ম্যানেজার যিনি থাকেন তার অনুমতি অবশ্যই নিতে হয়। সেটা হয়তো আগে অত ফলাওভাবে প্রচার করা হয় নাই, কিন্তু এখন যেহেতু বিসিবি থেকে সরাসরি বলে দিয়েছে এখন অনুমতি নিতে হবে। আর এই নিয়মটা আগেও ছিল, আগে হয়তো মানুষ মানে ফলাওভাবে প্রচার করেনি বলে হয়তো আলোচনায় আসেনি। পরে দুটো প্রশ্ন আমি একই সাথে নিচ্ছি। মোহাম্মদ নূর আলম তিনি বলছেন, দলে এত ওপেনার, কিন্তু মিডল অর্ডারে কেন সাব্বির রহমানকে বিবেচনা করা হচ্ছে না? তাকে কেন টি-20 স্কোয়াডে রাখা হচ্ছে না? এর পরের প্রশ্নটা করেছেন তোফাজ্জল হোসেন, তিনি বলছেন, আমি মনে করি সাব্বিরের সময় শেষ। আপনারা কি মনে করেন? যেখানে সোহান, অঙ্কন, মোসাদ্দেকরা সুযোগ পায় না, সেখানে সাব্বির কিভাবে পাবে? মানুষের আবেগের শেষ নাই। মানে প্রশ্নের সাথে উত্তরটাও একই সাথেই নেওয়া। হ্যাঁ, আচ্ছা, তো আপনি যদি আমার ব্যাখ্যাটা জানতে চান, আমার মনে হচ্ছে অন্তত পারফরমেন্স বলে সাব্বির নিজেও আসলে আশা ছেড়ে দিয়েছেন, এই জন্য ইংল্যান্ডে তিনি থাকছেন। ইংল্যান্ডে হয়তো টুকটাক ক্রিকেটটাও খেলছেন, সেটা আবার পেশাদার ক্রিকেট না। তো সাব্বিরের ব্যাপারে আপনি যদি সবশেষ বিপিএল থেকে আসেন, সবশেষ বিপিএলে তার স্ট্রাইক রেট ঠিক ছিল, কিন্তু তার 160 স্ট্রাইকের ব্যাটিং খুব সম্ভবত একটা 50 ছিল, একটা 50 তিনি করেছেন। পার্টেক্সের হয়ে সবশেষ যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা তিনি খেলেছেন, সেখানেও ভালো পারফরমেন্স দেয়, এবং সেখানে তিনি সব ম্যাচে সুযোগ পাননি। একটা 50 করেছেন পুরো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেখানে নাইম শেখ, এনামুল হক বিজয়রা টপ অর্ডারে ব্যাট করে 1000 রান 900 রান করে, সেখানে যদি সাব্বির ওই পুরো সিজনে একটা 50 করে, এমনকি সবশেষ স্বীকৃত ক্রিকেটের 10টা ম্যাচ দেখছিলাম, সেখানে সাব্বিরের সর্বোচ্চ মেবি 47। একজন ক্রিকেটারের সবশেষ 10টা ম্যাচে যখন একটা 50 থাকে না, তাকে নিয়ে মানুষ কেন আবেগ দেখায়, সেটা যারা খেলাটা দেখে প্রশ্ন এবং উত্তর একই সাথে নিয়েছে, মানে সেটা তারাই ভালো প্রশ্ন করেছে, তারাই উত্তর নিয়েছে। ইটস বিকজ মাঠের পারফরম্যান্স নাই। আমি যখন এই প্রশ্নগুলো নেই, 113টা কমেন্টের মধ্যে আমি হলফ করে বলতে পারি 60টা 50 ভাগের বেশি কমেন্ট ছিল সাব্বির কেন দলে নেই। আর এখানে উনি একটা ভালো কথা বলেছেন যে সোহান, অঙ্কন, মোসাদ্দেকরাই সুযোগ পায় না, সেখানে সাব্বির কিভাবে পাবে?
মানুষের আবেগের শেষ নাই। মানে খুব ভালো একটা উত্তর বলে দিয়েছেন। মাঠের পারফরম্যান্স যদি আপনি হিসাব করেন সেখানে সাব্বির খুব বেশি সুযোগ পাবে না, অন্তত স্কোয়াডে আপনি কাদের সুযোগ দিবেন যারা ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করেন। আপনি যদি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ফলো করে থাকেন তাহলে আপনি যদি দেখেন যে কারা পারফরমেন্স করেছেন সেখানে আপনি সাব্বিরের নামটা পাবেন না। তো তার মানে সেই জবাব উত্তর আপনি নিজেরই পাওয়ার কথা। একদম শেষ কমেন্ট এমডি জাহিদুল ইসলাম বলছেন, তামিম ইকবাল খানের মন্তব্য অনুযায়ী আমি মনে করি বিপিএল এর রিটেইন 8-10 জন হওয়া উচিত, কমপক্ষে 5 জনও সেটা হওয়া উচিত। আপনারা কি এই মতের সঙ্গে একমত? আমি পুরোপুরি একমত। 8-10 জন না হলেও 5-6 জন মাস্ট হওয়া উচিত। কারণ আইপিএলে আমরা দেখি যে 3 বছর পর পর মেগা অকশন হয় এবং 3 বছর পর পর এক একটা দলকে বিভিন্ন টাকার অ্যামাউন্টের এগেনস্টে 5 থেকে 6 জনকে রিটেন করার সুযোগ দেওয়া হয় মেগা অকশনে। আর মাঝখানে যে ছোট ছোট অকশন হয় সেখানে আপনার কাউকে ছাড়তে হবে, ব্যাপারটা এমন না। অ্যাভেলেবেল প্লেয়ার থেকে আপনাকে দল নিতে হয়। আপনি যখন কোনো ফ্র্যাঞ্চাইজিকে 3 বছর বা 5 বছর 6 বছরের জন্য দিয়ে দিবেন মালিকানা বা সত্ত্ব, সেখানে অকশনটা প্রতি বছর করাটা একেবারেই অমূলক। সেক্ষেত্রে ফ্যান বেস তৈরি হয়ে ওঠে না। আপনি যখন 5 জন 6 জন বা কোরকে রিটেন করতে পারবেন তখন ওই ক্রিকেটারদের ফ্যানরা ওই ফ্র্যাঞ্চাইজিটাকে সমর্থন করবে, ওই ফ্র্যাঞ্চাইজির পেছনে স্টিক থাকবে। তখনই ওই ফ্র্যাঞ্চাইজিটার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে, বিপিএলের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে। 8-10 জন না হোক অন্তত 5 থেকে 6 জনকে অবশ্যই প্রতি মৌসুমে রিটেন করা উচিত, এবং সেটা মেগা অকশন হোক, মেগা ড্রাফট হোক বা ছোট ড্রাফট হোক, যাই হোক না কেন। এখানে আরেকটা সমস্যা আছে, বেশ ইন্টারেস্টিং সমস্যা নাবিল কাছে, সেটা হচ্ছে আমাদের তো দলই ঠিক থাকে না। যখন এটাই একটা বড় সমস্যা। তখন তারা কোথা থেকে নিবে, তাদের পুলটা কি হবে? গেল বছর আমরা বিপিএল এটা দেখেছি যে যেই 2টা দল বা 3টা দল নতুন এসেছিল তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়েছিল। সে কারণেই আসলে এই জিনিসটা লং টার্ম মেয়াদে করতে হবে এবং দলগুলোকেও স্পেসিফিক করে দিতে হবে। মানে আপনি চিন্তা করেন যে রোহিত শর্মা মুম্বাইয়ের হয়ে খেলে কত বছর, তো রোহিতের যত ফ্যান আছে সবাই তো মুম্বাই সাপোর্ট করে। আরসিবির জন্য বিরাট কোহলি, মানে দুটার জন্য সমর্থক হয়েছে। ওই বিপিএল যখন শুরু হয়েছে চট্টগ্রামের হয়ে তো তামিম নেমেছিলেন, খুলনার হয়ে সাকিব। তারা যদি এই লম্বা সময়ে চট্টগ্রামের হয়েই খেলতেন তাহলে সব তামিম ইকবাল ফ্যান তো ওই চট্টগ্রামের ফ্যান তো। বা ঠিক আছে বরিশালের হয়ে তামিম সবকটা না মানে সবশেষ 2 বা 3 সিজন খেলেছেন, তো বরিশালের প্রত্যেকে বা তামিম ইকবালের সব ফ্যান তার জন্য ওই দলটা সমর্থন করছে। এটা তো বিপিএল এর একদম শুরু থেকেই হওয়া উচিত ছিল, তাহলে ফ্যান বেস আরো শক্ত হতো, আরো ভালো হতো, সেটা বিপিএল এর ব্র্যান্ডিং আরো অনেক বেশি ভালো হতো। এই নিয়ে কথা বলতে গেলে পুরো একটা শোতেও শেষ হবে না, 1 সপ্তাহ ধরে কথা বললে হয়তো শেষ হবে না। আজকে এখানে শেষ করতে হচ্ছে, সময় একেবারেই শেষ। দ্য ক্রিকেট শো শেষ করছি এখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.